প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা বায়ুমণ্ডলের পড়ব যে টপিক প্রথমেই, সেটি হলো বৈপরত্য উষ্ণতা। গতদিন আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম পর্বে সেটা হলো বৈপরত্য উষ্ণতা। বৈপরত্য উষ্ণতা কাকে বলছে? নাম দিয়েই বোঝা যাচ্ছে যে কোনো একটি বিপরীত উষ্ণতা, বৈপরত্য অর্থাৎ বিপরীত, উল্টো ঘটনা ঘটছে, সেই ধরনের উষ্ণতাই হলো কি বৈপরত্য উষ্ণতা। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে যে স্তরটি রয়েছে সেই স্তরটি কি? সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? ট্রোপোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য হলো ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে তত এর উষ্ণতা কি হবে? কমতে থাকবে। ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? কমতে থাকে। কত না 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কমে কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 1000 মিটার মানে কত? অ্যাকচুয়ালি 1 কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে, যাকে আমরা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলে থাকি। তো এইখানে কি হচ্ছে, আমাদের কিছু কিছু জায়গায় এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চতা বাড়লো এবং উষ্ণতাও বাড়লো। সেটা আবার কোথায়? সেই আমাদের বায়ুমণ্ডলের নিচে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে। সেই ঘটনাকেই আমরা বলছি কি বৈপরত্য উষ্ণতা। তো চলো এসো দেখে নেওয়া যাক যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এইটাকে যদি আমরা একটা পর্বত উপত্যকা হিসাবে দেখি, তাহলে এইটা হলো নিচের অংশ, এটা হলো উপরের অংশ। আসলে কি হয়, শীতকালে যখন একেবারে মেঘমুক্ত শান্ত আবহাওয়া বিরাজ করে, তখন এই উপরে পর্বতের এই উপরের অংশগুলো কি হয়, সন্ধ্যের পর বা রাতের বেলায় দ্রুত তাপ বিকিরণ করে ফেলে। দ্রুত তাপ বিকিরণ করে ফেলার জন্য এখানকার বায়ুগুলো কি হয়? শীতল হয়ে যায়। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, উপত্যকার উপরের এই যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে কখন হচ্ছে? শীতকালে, যখন একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং শান্ত আবহাওয়া বিরাজ করছে, তখন পর্বতের এই উপরে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো থেকে কি হচ্ছে? দ্রুততার সঙ্গে তাপ বিকিরিত হয়ে যাচ্ছে। তাপ বিকিরিত হয়ে গেলে এই অংশগুলির উষ্ণতা কি হচ্ছে? কমে যাচ্ছে। অর্থাৎ এখানকার বায়ু কি হচ্ছে? শীতল হয়ে যাচ্ছে। এখানকার বায়ু কি হচ্ছে? শীতল প্রকৃতির হয়ে যাচ্ছে। এই শীতল বায়ু কি করছে? উপত্যকার যেহেতু শীতল বায়ুর চরিত্র কি হয়? শীতল বায়ু সবসময় ভারী হয়, এবং এই ভারী হওয়ার জন্য সে কি করছে? আস্তে আস্তে পর্বত গাত্র দিয়ে নিচের দিকে নামতে শুরু করছে, এবং এই নামার জন্যে এই নিচের অংশের উষ্ণতা কি হচ্ছে? কমে যাচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে শীতল বায়ু পর্বতের উপর থেকে নিচের দিকে নামছে, এই ধরনের বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। কি বায়ু বলা হয়? ক্যাটাবেটিক বায়ু। অর্থাৎ যে শীতল বায়ু পর্বতের উপর অংশ থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে তাকে বলছি আমরা ক্যাটাবেটিক বায়ু। যেহেতু শীতল বায়ু এই নিচের অংশে চলে আসছে, সঙ্গে সঙ্গে এখানকার তুলনামূলক উষ্ণ বায়ুগুলো আস্তে আস্তে কি করছে? উপরের দিকে উঠছে, এবং উঠে এই মধ্যভাগের যে অঞ্চল উপত্যকা সেই অঞ্চলে এসে সে কি করছে? সঞ্চিত হচ্ছে। সেই অঞ্চলে এসে সঞ্চিত হচ্ছে বা সেই অঞ্চলে এসে অবস্থান করছে, যার ফলে কি হচ্ছে? এখানে একটা বিপরীত অবস্থার সৃষ্টি হচ্ছে। কিভাবে এই বিপরীত অবস্থা? অর্থাৎ উচ্চতা বাড়ছে, এখানে উষ্ণতা কি হচ্ছে? বেশি হচ্ছে। এই অঞ্চলটা কি? তুলনামূলক উষ্ণ বায়ু রয়েছে, আর এই নিচের এই অংশে অবস্থান করছে কি? তুলনামূলক শীতল বায়ু। এই ঘটনাই পর্বতের এই অঞ্চলগুলিতে ঘটার জন্য এই ঘটনাটাকে বলা হয় বৈপরত্য উষ্ণতা। এর ফলে কি হয়? এর ফলে পর্বতের যে উপরের অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায়, যার ফলে স্বাভাবিক উদ্ভিদ বা কিছু চাষবাস হয়। নিচের অংশের এই অংশটাতে শীতকালের সকালবেলার দিকে ঘন কুয়াশা জমে এবং শিশির জমে, এবং উষ্ণতা কি হয়? অনেক কমে যায়।
অনেক কমে যায়। এটাই মূলত বৈপরত্য উষ্ণতার ফলাফল। কাজেই আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বৈপরত্য উষ্ণতা কাকে বলে, তাহলে আমি তোমাদের অবশ্যই বলবো শুধুমাত্র সংজ্ঞা নয়, এই সংজ্ঞার সঙ্গে ঘটনাটার যেমন বর্ণনা দেবে, অর্থাৎ কিভাবে বৈপরত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এরকম একটি চিত্র বা ডায়াগ্রাম অবশ্যই দেবে, এবং যেখানে চেষ্টা করবে দুটি আলাদা রং দিয়ে এই শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর অবস্থানটাকে বোঝানোর। এখানে হোয়াইট বোর্ডে অপশন নেই, সেই কারণে আমি শুধুমাত্র ব্ল্যাক পেন দিয়েই তোমাদেরকে বোঝালাম। তোমরা কিন্তু যখনই পরীক্ষার সময় এই ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে, তখন চেষ্টা করবে যাতে দু রকম রং ব্যবহার করা যায় বা একটু রঙিন চিত্রের মাধ্যমে, যেখানে তোমরা সহজেই বোঝাতে পারবা যে শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর ডিফারেন্সটা। তো এখানে কিন্তু এই শর্ট কোশ্চেন হিসেবে ক্যাটাবেটিক বায়ু এবং যে বায়ুটি উপরে উঠছে ওকে ঠিক উল্টো অর্থাৎ অ্যানাবেটিক বায়ু বলা হয়। ক্যাটাবেটিক বায়ু কিন্তু শীতল এবং ভারী, যার জন্য সে পর্বতের ওপর থেকে নিচের দিকে নামছে। ক্যাটা শব্দের অর্থ হলো নিচে, অ্যানা মানে উপরে উঠছে। এই বায়ুটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, আর যে বায়ুটা এই নিচের দিকে নামছে সেটি কিন্তু হলো কি আমাদের ক্যাটাবেটিক বায়ু। এরপরে আমরা আলোচনা করব সমষ্ণ রেখা নিয়ে। এবারে আমরা আলোচনা করব সমষ্ণ রেখা নিয়ে। সমষ্ণ রেখা কাকে বলছে? সমষ্ণ রেখা হচ্ছে সমান উষ্ণতা, সম প্লাস উষ্ণতা, সেখান থেকেই শব্দটি এসছে কি সমষ্ণ, সেখান থেকেই শব্দটি এসছে হলো সমষ্ণ। সম যোগ উষ্ণতা থেকে সমষ্ণ, যা হচ্ছে কি সমষ্ণ রেখা কাকে বলছে? সমষ্ণ রেখা বলছে সমান উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। সমষ্ণ রেখার ইংরেজি কথা কি? সমষ্ণ রেখার ইংরেজি কথা হলো আইসোথার্ম। সমষ্ণ রেখার ইংরেজি কথা হলো আইসোথার্ম। আইসো শব্দের অর্থ হলো সমান এবং থার্ম মানে হলো উষ্ণতা, যেখানে এসছে টেম্পারেচার থেকে থার্ম। তো সমষ্ণ রেখা, এই সমষ্ণ রেখার বৈশিষ্ট্য কি বা এর প্রয়োজনীয়তা কি? সমষ্ণ রেখার প্রধান এবং প্রথম বৈশিষ্ট্যই হলো এই সমষ্ণ রেখা মূলত অক্ষরেখার সঙ্গে সমান্তরালে বিস্তৃত থাকে। কেন অক্ষরেখার সঙ্গে সমান্তরালে বিস্তৃত থাকে? আমরা জানি সূর্যের পরিক্রমণ গতির জন্য সূর্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ একটা দ্রাঘিমা যেটা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, সেই দ্রাঘিমার প্রত্যেকটি অঞ্চলে সূর্য একই দিনে একই সময় একই কোণে কিন্তু কিরণ দেয় না। দেয় কোথায়? একটি অক্ষরেখার উপরে। যেহেতু অক্ষরেখাটা কি হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে যেহেতু বিস্তৃত, অর্থাৎ খুব ভালো করে দেখলে দেখো সূর্য ধরো এইখানে রয়েছে, সে কিন্তু এই দ্রাঘিমার এই অংশে যত যেরকম কিরণ দেবে এখানে কিন্তু তার অন্যরকম কিরণ দেবে। কিন্তু এই সূর্য এইখান থেকে অক্ষাংশের এখানে যা কিরণ দেবে, দিনের শেষে অক্ষাংশের এইখানে পৌঁছালেও কিন্তু একই কোণে কিরণ দেবে। সেই কারণে বলা হচ্ছে যে সমষ্ণ রেখা মূলত অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত থাকে। সমষ্ণ রেখার আরেকটি প্রভাব কি আছে বা আরেকটি বৈশিষ্ট্য, সমষ্ণ রেখাগুলি দক্ষিণ গোলার্ধে অনেকটা কাছাকাছি দূরে দূরে অবস্থান করলেও সমষ্ণ রেখা কিন্তু উত্তর গোলার্ধে খুব কাছাকাছি অবস্থান করে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আমাদের প্রশ্ন দিল যে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখার পারস্পরিক দূরত্ব বেশি কেন, বা দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখার মধ্যে পারস্পরিক দূরত্ব বেশি থাকে কেন? কারণটা কি? কারণটা হচ্ছে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি। উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি। যেখানে স্থলভাগ বেশি সেখানে তাপের বৈপরত্য বা কি বলবো তাপের যে ভারসাম্য সেটা বা তারতম্য সেটা কিন্তু অনেক বেশি হয়। কিন্তু যেখানে জলভাগ রয়েছে অর্থাৎ জলরাশি অনেকটাই বিস্তৃত, সেখানে বেশ কিছুটা অঞ্চল জুড়ে একই ধরনের উষ্ণতা কিন্তু বিরাজ করে।
সেই কারণে দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে আমাদের এই সমষ্ণ রেখাগুলির মধ্যে পারস্পরিক যে দূরত্ব, সেই দূরত্বগুলো কিন্তু কি হয়, সেই দূরত্বগুলো আমাদের কম বেশি থাকে। এবং উত্তর গোলার্ধে যেহেতু ভূমিভাগের সংখ্যাটা বেশি, সেহেতু উত্তর গোলার্ধে কি হচ্ছে, এই অক্ষাংশগতভাবে সমষ্ণ রেখাগুলির মধ্যে দূরত্ব কি হচ্ছে, তুলনামূলকভাবে কম হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রী, এবারে আমাদের টপিক কি, এবারে আমাদের টপিক হলো কি তাপমণ্ডল। তাপমণ্ডল কাকে বলছে? আসলে সূর্যের পৃথিবীর যে অক্ষাংশগুলো রয়েছে, সেই অক্ষাংশের তারতম্যের ভিত্তিতে সূর্যের কি হয়, পতন কোণের একটা তারতম্য সংঘটিত। সেই পতন কোণ অর্থাৎ সূর্য রশ্মি যে কোণে পৃথিবীর ওই অক্ষাংশগুলোতে কিসে কিরণ দিচ্ছে, তার যখন তারতম্যের সৃষ্টি হয়, তখন কি হয়, বিভিন্ন জায়গার উষ্ণতার একটা তারতম্য লক্ষ্য করা যায়। তো সূর্যরশ্মির এই পতন কোণের তারতম্যের ভিত্তিতে পৃথিবীতে মূলত 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়ে থাকে। প্রথম, তোমরা লক্ষ্য করলে দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যার নাম হলো কর্কট ক্রান্তি রেখা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যাকে বলা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। তার মধ্যবর্তী এই যে অঞ্চল, সেই অঞ্চলকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে উষ্ণমণ্ডল, বলা হচ্ছে উষ্ণমণ্ডল। এখানটায় তাপমাত্রা সব থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এই অঞ্চলে গড় তাপমাত্রাটা সারা বছর অর্থাৎ বাৎসরিক গড় উষ্ণতা সারা বছর এখানে সবচেয়ে বেশি থাকে। তার কারণটা কি? তার কারণ হলো সূর্য সারা বছরের প্রায় প্রত্যেক সময় এই অংশের উপরে লম্বভাবে কিরণ দেয়। উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার জন্য সূর্য পৃথিবীর বিভিন্ন গোলার্ধে বিভিন্ন সময়ে কিন্তু লম্বভাবে কিরণ দিয়ে থাকে। যেমন 21শে মার্চ তারিখে সূর্য লম্বভাবে কিরণ দেয় এই 0 ডিগ্রি অক্ষরেখা, যাকে আমরা নিরক্ষরেখা বলে থাকি। ঠিক একইভাবে 21শে জুন তারিখে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়, সেই রেখার উপরে এসে লম্বভাবে কিরণ দেয়। এবং এর মধ্যখানে সময় কি হয়, সূর্যের উত্তরায়ণ অর্থাৎ 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার দিকে ধাবিত হয়। ঠিক তারপরে জুন মাসের 21শে জুনের পর সূর্যের আবার দক্ষিণায়ন শুরু হয়, অর্থাৎ সূর্য কি করে, সে পুনরায় এভাবে যেমন গেছিল, পুনরায় আবার এভাবে ফেরার চেষ্টা করে। এবং সেই তারিখটা কত, 23শে সেপ্টেম্বর, সে এখান থেকে যাত্রা শুরু করে আবার এসে সে 0 ডিগ্রি অক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এবং তারপরে সেই দিনটাকে আমরা কি বলে থাকি, জলবিষু। তারপরে 22শে ডিসেম্বর তারিখে আবার সূর্য কি করে, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যাকে বলা হচ্ছে কি মকর ক্রান্তি রেখার উপরে এসে লম্বভাবে কিরণ দেয়। তবে এটা কিন্তু জেনে রাখবি, সূর্যের চলন হয় না। উপবৃত্তাকার কক্ষপথের জন্য পৃথিবীর যে বার্ষিক বা পরিক্রমণ গতি হয়, সেই পরিক্রমণ গতির জন্য সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন অক্ষাংশের উপরে লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথ এবং আমার হাতের এই আঙুলটি হলো কি সূর্য। তো দেখো, এই পেনটাকে যদি পৃথিবী ধরি, তাহলে এ আস্তে আস্তে কি করছে, এইভাবে, অর্থাৎ প্রথমে এখানে কিরণ দিচ্ছে, এরপরে এসে এখানে, তারপরে ঘুরে গিয়ে কি করছে আবার এই নিরক্ষরেখার উপরে, এবার এখানে যখন আসছে সে কি করছে উপরে এই জায়গাটায় অর্থাৎ উত্তর গোলার্ধে এসে কিরণ দিচ্ছে। তো যাক, এই পতন কোণের তারতম্যের জন্যই মূলত এই পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়। এই মধ্যখানের অংশকে বলা হয় উষ্ণমণ্ডল। উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং একইভাবে দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এই অঞ্চলগুলিকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ এই অঞ্চলগুলিতে কি হচ্ছে, এই অঞ্চলগুলির এই রকম নামকরণের একটা তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য না, এইখানকার জলবায়ু না শীতল না উষ্ণ, অর্থাৎ এখানে শীতও যেমন তীব্র হয় না, উষ্ণতাও তেমন তীব্র হয় না। তাই এই অঞ্চলের মধ্যে থাকা অংশগুলিকে বা জলবায়ুকে বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু, এবং এই ধরনের তাপমণ্ডলে এর নাম হচ্ছে কি নাতিশীতোষ্ণ মণ্ডল। একইভাবে উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 90 ডিগ্রি মেরুবিন্দু পর্যন্ত উত্তরে,
এবং দক্ষিণে 66.5 মেরু দক্ষিণ অক্ষরেখা থেকে শুরু করে 90° মেরুবিন্দু পর্যন্ত এই যে অঞ্চল রয়েছে সেখানে সূর্য সারা বছর কোনো সময় লম্বভাবে কিরণ দিতে পারে না। ভালো করে মনে রাখবে, এই জায়গাগুলোতে সূর্য কোনো সময় 23.5°, 2 গোলার্ধে 23.5° অক্ষরেখার উপরে গেলে সূর্য আর লম্বভাবে কিরণ দেয় না। তাই এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দিতে পারে না, তাই এই অঞ্চলগুলিকে তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে বা হিমাঙ্কের কাছাকাছি অবস্থান করে। ভালো করে শোনো, সূর্য লম্বভাবে বা সূর্যের পতন কোণ এখানে যেহেতু লম্বভাবে হয় না, তির্যকভাবে কিরণ দেয়, তাই বছরের প্রায় সব সময় এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে বা হিমাঙ্কের কাছাকাছি থাকে। মূলত শীত বিরাজ করার জন্য এই অঞ্চলগুলিকে বলা হয় হিমমণ্ডল। এই অঞ্চলগুলিকে বলা হয় হিমমণ্ডল। তো আমরা কি জানলাম? আমরা জানলাম পৃথিবীর মূলত তাপমণ্ডল হলো তিনটে। মধ্যিখানে 23.5° উত্তর অক্ষরেখা থেকে 23.5° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত অঞ্চল উষ্ণমণ্ডল, 23.5° থেকে 66.5° অক্ষরেখা উভয় গোলার্ধে পরিচিত কি নাতিশীতোষ্ণ মণ্ডল নামে, এবং 66.5° থেকে 90° মেরুবিন্দু পর্যন্ত উভয় গোলার্ধে রেখা প্রচলিত অঞ্চলটি প্রচলিত কি না, সেটা হচ্ছে হিমমণ্ডল। তো এখানে আরেকটি জিনিস আমাদের করতে হবে, সেটা হলো তাপ বিষুবরেখা কাকে বলে। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত যে কাল্পনিক রেখাগুলিকে টানা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো একদিনে কি হচ্ছে, দ্রাঘিমা রেখা, বিভিন্ন দ্রাঘিমা রেখার সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় তাপ বিষুবরেখা। ভালো করে বোঝো। ধরে নাও এই পৃথিবীর এখান থেকে এখানে যদি আমি একটু আলাদা করে আঁকার চেষ্টা করি, এইভাবে ধরো একটা একটা করে দ্রাঘিমা রেখা আছে। এই দ্রাঘিমা রেখার সর্বোচ্চ উষ্ণতা এখানে লক্ষ্য করা গেছে, এর এখানে, এরও এখানে, এর এখানে, এর এখানে। তাহলে এই প্রত্যেকটা দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতাযুক্ত রেখাগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করছি তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি তাপ বিষুব রেখা। কি বলা হচ্ছে তাকে? তাপ বিষুব রেখা। তো এই প্রশ্নটা তোমরা কিন্তু 2 মার্কস অথবা 1 নম্বর, 2 নম্বর অথবা 1 নম্বরের জন্য তোমরা কিন্তু পড়তে পারো। তো এখান থেকে আমাদের মাধ্যমিকের জন্য কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে যে চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। আরও কি পড়বে? তাপ বিষুবরেখা কাকে বলে। এরপরে আমরা আলোচনা করব কি গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে। এবারে পড়বো আমাদের তারপরের টপিক, সেটা হলো গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস কি এটা আমাদের আগে জানতে হবে। কি না, শীত প্রধান দেশে মূলত কি হয়, এইভাবে কাচের ঘর বানানো হয়। যে কাচের ঘরগুলিতে সূর্য থেকে আগত, এটাকে যদি আমি সূর্য হিসেবে ধরি, সূর্য থেকে যে আগত ক্ষুদ্র তরঙ্গ এই কাচের ঘরের মধ্যে প্রবেশ করে, সেইটা যখন বিকরিত হয় তখন কি হয়, সে বৃহৎ তরঙ্গ রূপে বিকরিত হয়। আসলে কি হচ্ছে, শীত প্রধান অঞ্চলে যেহেতু সূর্য মানে উচ্চ অক্ষাংশের যে অঞ্চলগুলো অর্থাৎ মেরু প্রদেশীয় যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে সূর্য কোনো সময়ই তেমন লম্বভাবে কিরণ দিতে পারে না, যার ফলে উষ্ণতা কোনো সময় হিমাঙ্কের নিচে থাকে, হয়তো মধ্যাহ্নের সময় হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্ক থেকে সামান্য উপরে থাকে। তো এই সময় কি করা হয়, চাষবাসের উদ্দেশ্যে যে এই ধরনের চাষবাসের পদ্ধতিতে গ্রিন হাউস বা সবুজ ঘর ব্যবহার করা হয়। তার পদ্ধতিটা কি না, এটা সম্পূর্ণ কাঁচ বা পলিথিনের ঘর হয়, যেখানে সূর্যের যে সামান্য পরিমাণে কিরণ বা তাপ আসে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাঁচের ঘরে প্রবেশ করে, সেটা যখন বিকরিত হয় সেটা কিন্তু বৃহৎ তরঙ্গে রূপান্তরিত হয়। এবার বৃহৎ তরঙ্গ হলে সে গিয়ে কি করে, কাঁচে বাধাপ্রাপ্ত হয়।
পেয়ে সে যতটা পরিমাণ তাপের মধ্যে প্রবেশ করে ততটা তাপ কিন্তু বেরিয়ে যেতে পারে না, যার ফলে এই ঘরের মধ্যে কি হয়, উষ্ণতাটা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের শাকসবজি বা অন্যান্য কিছু ফল বা ফসল চাষ করা যায়। এই ধরনের চাষের এই ঘরকে বলা হয় গ্রিন হাউস। 1827 খ্রিস্টাব্দে জ্যা ব্যাপিস্ট নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম পৃথিবীর ক্ষেত্রে এই রকম কিছু গ্যাসের আবিষ্কার করেছে যেটা পৃথিবীর উপরে গ্রিন হাউসের মতো আচরণ করছে। অর্থাৎ গ্রিন হাউসের কাঁচ যে কাজটি করছিল, পৃথিবীর ক্ষেত্রে কি করছে, সেই সমস্ত গ্যাসগুলো সেই কাঁচের মতো অনুরূপ আচরণ করছে, যেগুলোকে তিনি উপাধি দেন যে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউসের ফল। এই গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে প্রধান হচ্ছে কি সিএফসি। উৎস কোথায়? আমাদের বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর, যাকে আমরা ফ্রিজ বলি, এসি, সেটা গাড়ির হতে পারে, বাড়ির হতে পারে, এর প্রধান উৎসই সিএফসির প্রধান উৎসই হলো এই ধরনের বাতানুকূল যন্ত্র। এর পরের গ্রিন হাউস গ্যাস কি? CO2। উৎস আমরা সবাই জানি, জীবাশ্মের দহন, আমাদের বাড়িতে যে সমস্ত রান্না বান্না হচ্ছে বা কলকারখানা হচ্ছে, সমস্ত কিছুতেই কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে। ইভেন সবচেয়ে বড় কথা, জীবকুল তার কি করছে, প্রশ্বাসে সে কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করছে। উদ্ভিদও রাত্রিবেলায় তার শ্বাস প্রশ্বাস চালানোর সময় কি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো বাতাসে কার্বন ডাই অক্সাইডের উৎস এটা প্রচুর, এবং সেও কি করছে, এই ধরনের আচরণ কিন্তু করছে। এছাড়া আরো কি কি আছে? মিথেন। মিথেনের উৎস কোথায়? মিথেনের উৎস বিভিন্ন পশুশালার মল, অর্থাৎ সেটা গরু বা মহিষ, উট, বিভিন্ন ধরনের যে পশু আছে তাদের যে মল, সেখান থেকে মিথেনের উৎস। এছাড়া কি হচ্ছে, বিভিন্ন আবর্জনার উৎস বা বিভিন্ন জীব বা উদ্ভিদের মৃতদেহ সেগুলো পচলে সেখান থেকেও কিন্তু মিথেন নামক গ্যাসের উৎপত্তি ঘটে। গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস গ্যাসের আরেকটি প্রধান গ্যাস কি? আরেকটি প্রধান গ্যাস হলো আমাদের নাইট্রোজেন, এবং আরেকটি প্রধান উপাদান হলো জলীয় বাষ্প। জলীয় বাষ্পও কিন্তু নিজে তাপ শোষণ করে সে কিন্তু তাপের বিকিরণকে বাধা দেয়। জলীয় বাষ্পও কিন্তু গ্রিন হাউসের যে ক্ষেত্রটি পৃথিবীর উপরে তৈরি হচ্ছে তার মধ্যে সেও কিন্তু আছে। তো এখন জানা যাক যে এই গ্রিন হাউসের এফেক্ট বা ফলাফল কি। গ্রিন হাউসের এই যে গ্যাসগুলি রয়েছে, সেই গ্যাসগুলির জন্য আমাদের পৃথিবীর যে উষ্ণতা সেটা কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমাদের পৃথিবীর উষ্ণতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে যেটা ঘটছে সেটাই হলো কি বিশ্ব উষ্ণায়ন, যাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের যে গড় তাপমাত্রা, অর্থাৎ দিনের বেলায় সূর্য একটা কিরণ দেওয়ার জন্য একটা তাপমাত্রা রয়েছে, রাত্রিবেলা সেই পরিমাণ তাপ কি হচ্ছে, বিকরিত হয়ে ফিরে যাচ্ছে। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে, ওই তাপের বিকিরণকে বাধা দিচ্ছে এবং ভূপৃষ্ঠের আশপাশের অঞ্চলের যে উষ্ণতা তাকে কিন্তু সে বেশি করে রাখছে। তো আমাদের এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তার ফলে যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, সেই বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি ঘটছে? আমাদের পর্বতের যে অঞ্চলগুলি রয়েছে বা মেরু অঞ্চল, অর্থাৎ 0 ডিগ্রি উত্তর বা 0 ডিগ্রি দক্ষিণ যে মেরু, সুমেরু কুমেরু অঞ্চলগুলি রয়েছে, সেখানে যে হিমবাহ বা বরফ জমে থাকে বছরের প্রায় সব সময়, সেগুলো কিন্তু গলন শুরু হয়েছে। এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা গ্ল্যাসিয়াল পার্ক, অর্থাৎ হিমবাহের পার্ক ছিল, সেখানে একটা সময় 150-র উপরে হিমবাহ ছিল, কিন্তু সেটা কমতে কমতে কয়েক বছরের মধ্যে মাত্র 30টা হিমবাহতে এসে উপস্থিত হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো এই বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, সেখান থেকে বরফগুলো কিন্তু গলে যাচ্ছে, এবং এভাবে যদি গলতে শুরু করে তাহলে একদিনও কিন্তু মাউন্ট এভারেস্টেরও চূড়ায় আর বরফ থাকবে না, সেগুলোও কিন্তু গলে যাবে। এরপরে কি এর ফলের ফলাফল হলো সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি জিনিসটা কি হচ্ছে, এই যে মেরু অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে, মেরু অঞ্চলগুলিতে যে প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে, সেই বরফ গলা জল কোথায় এসে মিশছে, সমুদ্রের জলে মিশছে। সমুদ্রের জল যখনই বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের উপকূল অঞ্চলে যে অবধি সমুদ্রের জল ছিল সেখান থেকে তার কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধি হচ্ছে। যদি আরো সহজে বুঝতে চাও তাহলে কি হবে, যে ধরে নাও বর্ষাকালে আমাদের বাড়ির আশপাশে যে সমস্ত জলাশয় আছে, সেটা নদী হতে পারে, পুকুর হতে পারে, বা আমাদের বিভিন্ন নর্দমাও হতে পারে, সেখানে বর্ষাকালে কি হয়, জল বেড়ে যায়। জল বেড়ে যাওয়ার জন্য কি হয়, জলটা অনেক কাছাকাছি হয়ে আসে, বা ভূপৃষ্ঠের অনেক যে পুকুর তার কি হয়, কানায় কানায় অনেক সময় পূর্ণ হয়ে যায়। তার কারণটা কি, কারণ হচ্ছে জলের যোগান, বৃষ্টির ফলে প্রচুর জলের যোগান হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, জলাশয়ের জলটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে মেরু অঞ্চলগুলিতে যেই মাত্র এইভাবে হিমবাহ গলে পড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই বরফ গলা জল এসে মিশছে কোথায়, সমুদ্র বা বিভিন্ন জলাশয়, যার ফলে কি হচ্ছে, সেটা পাহাড়ের নদী হতে পারে, নদী বাহিত হয়ে এসে সমুদ্রে পড়ছে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বৃদ্ধি পালে কি হবে, সমুদ্রের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানকার কি হবে, সেখানকার ভূপৃষ্ঠগুলো আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যেতে থাকবে। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, আমাদের অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন হচ্ছে। তোমরা একটুখানি যদি ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে আমাদের বিগত বছরগুলিকে লক্ষ্য করো, তোমরা দেখবে যে ভারত মূলত মৌসুমী জলবায়ুর দেশ, এবং মৌসুমী বায়ুর প্রভাবেই আমাদের বৃষ্টিপাত ঘটে। শুধু তাই না, এই বৃষ্টিপাতের ধরনটা কেমন, শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলছে না, পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে মেঘ আমাদের এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু অতি আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়ে যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই সেটা হুদহুদ হতে পারে, ফণী হতে পারে, এই ধরনের প্রচুর ঝড় কিন্তু হচ্ছে। শুধু আমাদের এখানে নয়, এই অক্ষাংশ বরাবর মহাদেশের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় হচ্ছে। তার মানে কি, বিশ্ব উষ্ণায়নের ফলে অধঃক্ষেপণের যে প্রকৃতি তার কিন্তু পরিবর্তন ঘটছে। অর্থাৎ তার যে বৈশিষ্ট্য, সে শৈলক্ষেপ বৃষ্টিপাত হওয়ার জায়গায় সে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হচ্ছে, শুধু তাই নয়, মরুভূমি অঞ্চলগুলিতে যেখানে হয়তো বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল 50 থেকে 70 সেন্টিমিটার, সেটাও কমে এসছে কোথায়, 20 সেন্টিমিটারের কাছাকাছি। তো কাজেই কি, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্টের ফলে অধঃক্ষেপণেরও একটা পরিবর্তন হচ্ছে, অধঃক্ষেপণের বৈশিষ্ট্যের একটা পরিবর্তন হচ্ছে। আর কি হচ্ছে, কৃষিকাজের যে পদ্ধতি তার পরিবর্তন ঘটাতে হচ্ছে। কেমন, ধরে নেওয়া যাক যে বর্ষা নির্ভর যে কৃষি, সেটা ধরো আমন। এবার কি হচ্ছে, এই বর্ষার যে চাষ সেটা কিন্তু আর বর্ষাকালে করা যাচ্ছে না, কারণ বৃষ্টিপাতের ধরনটা বদলে যাচ্ছে। তখন কি হচ্ছে, অনেক সময় গ্রীষ্মকালে যে চাষটি করা হয় সেটা বর্ষাকালের চাষে করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ক্রান্তীয় যে উপক্রান্তীয় অঞ্চলগুলিতে ব্যাপক চাষ হতো, মানে সেই ব্যাপক পদ্ধতিতে যে চাষ হতো, ধরো গম চাষ, সেই চাষের ফলে কি হচ্ছে, সেই চাষে মূলত যন্ত্র নির্ভর, এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একেই কম ছিল। এখন কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা আরও কমে যাচ্ছে, যার ফলে উৎপাদন মার খাচ্ছে, সেই জন্য তাদের লস হচ্ছে। তখন তারা কি করছে, ওই ব্যাপক পদ্ধতিতে চাষের পরিবর্তে তারা কি করছে, মিশ্র কৃষিতে চাষ করছে। অর্থাৎ খরা সহ্য করতে পারবে এমন ফসলে তাদের সেই দিকে সেই চাষবাসটা ঝুঁকছে। তো বিশ্বায়নের ফলে কি হচ্ছে, এই কৃষিকাজেরও কিন্তু পরিবর্তন ঘটছে। আর কি হচ্ছে, বিশ্বায়নের ফলে সারা পৃথিবীতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হলো এল নিনোর প্রভাব। সেটি হলো এল নিনোর প্রভাব। কি এই এল নিনো, একটু দেখাই আমি এল নিনো কি। দেখো, তোমরা এই শব্দটার সঙ্গে পরিচিত হবে, এল নিনো। এই এল নিনো শব্দের অর্থ কি, শিশু খ্রিস্ট। আসলে এইরকম নামকরণ হওয়ার কারণ কি, মূলত দক্ষিণ আমেরিকার পেরু চিলি উপকূলে বিশ্বায়নের ফলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সেই উষ্ণ সমুদ্র জল আরো উষ্ণ স্রোতের সৃষ্টি করছে, এবং সেটাই সমগ্র পৃথিবীতে জলবায়ুর উপরে একটা বিরাট ধরনের প্রভাব বিস্তার করছে।
এবং সেটি ঘটছে কবে? সেটা ঘটছে যখন সূর্যের দক্ষিণায়ন ঘটছে, সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে। ডিসেম্বর জানুয়ারি মাসকে মূলত খ্রিস্ট মাস বলা হয়, কারণ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে 25শে ডিসেম্বরকে ওরা বড়দিন বা ক্রিসমাস পালন করে থাকে। তাই এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস ওদের কাছে একটা খ্রিস্ট মাস বা খ্রিস্টের মাস বলে পরিচিত। তাই সেই মাসে যেহেতু এই ধরনের বায়ু প্রবাহে বা সমুদ্র স্রোত সংগঠিত হয়, তাই এর নাম দিয়েছে শিশু খ্রিস্ট। এ কি করছে? দক্ষিণ আমেরিকার পেরু এবং চিলি উপকূলে উৎপত্তি লাভ করে আস্তে আস্তে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর এবং সেখান থেকে আস্তে আস্তে কি করছে? আটলান্টিক মহাসাগরের দিকে গমন করছে। ভারত মহাসাগরে যেই মাত্র এই উষ্ণ স্রোত আসছে, সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তরে উষ্ণমণ্ডল বা নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হলেও সেই রকমভাবে কিন্তু ভারত মহাসাগরীয় ক্ষেত্র বা আরব সাগরীয় ক্ষেত্র থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রবেশ করছে না। যার ফলে কি হচ্ছে? স্বাভাবিক বৃষ্টিপাত কমে যাচ্ছে। স্বাভাবিক বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে সেখানে কি হবে? খরার সৃষ্টি হবে। অর্থাৎ প্রত্যেক বছর যে মাসে হয়তো গড়ে 400 সেন্টিমিটার বৃষ্টি হতো, সেইখানে হয়তো বৃষ্টি হচ্ছে মাত্র 100 থেকে 120 বা 150 সেন্টিমিটারের মতো। তাহলে এই যে ব্যাপক ঘাটতি, এর ফলে কি হচ্ছে? সেখানে অনাবৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টির কারণে কি হচ্ছে? সেখানে খরা হচ্ছে। খরা হলে কি হচ্ছে? বৃষ্টি নির্ভর যে চাষবাস সেগুলো মার খাচ্ছে। বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ সেগুলো জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। ভৌম জলস্তর নিচে নেমে যাচ্ছে, যার ফলে ভৌম জলের যে চাহিদা সেটা তো একই থাকছে, কিন্তু যোগান যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে? ভৌম জলভাণ্ডার নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে এই সমগ্র জিনিসগুলো কিন্তু কোথা থেকে আসছে? তার কারণটা কিন্তু হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু আমাদের এই এলনিনোর উদ্ভব করছে, এবং এলনিনো কি করছে? সারা পৃথিবীতে এই ধরনের যে জলবায়ু বা আবহাওয়া তার কিন্তু একটা পরিবর্তন ঘটাচ্ছে। তো যাক, এই গেল আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউসের ফলাফল। তো এবারে আমরা এখান থেকে প্রশ্ন হলো, এখান থেকে আমরা কি কি পড়ব? ঠিক, এখান থেকে আমরা কি কি পড়ব? তোমরা প্রথমেই পড়বে যে প্রধান প্রধান গ্রিন হাউস গ্যাসগুলোর নাম। ধরো আমাদের 1 নম্বরে প্রশ্ন দিল যে প্রধান প্রধান দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। অবশ্যই লিখবে তোমরা সিএফসি, মিথেন অথবা কার্বন ডাই অক্সাইড। আমাদের আসতে পারে যে গ্রিন হাউস এফেক্ট কি? মনে রাখবে, গ্রিন হাউস এফেক্ট কি যদি বলে, সেটা কিন্তু কখনোই গ্রিন হাউসের সংজ্ঞাটা দিয়ে দিলেই হবে না। তোমাকে কিন্তু গোড়াতেই আগে বোঝাতে হবে যে গ্রিন হাউস ব্যাপারটা কি। যে শীত প্রধান দেশে মূলত সূর্যের কিরণ লম্বভাবে পড়ে না, অর্থাৎ উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, সে কারণে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় না বা চাষবাস করা যায় না। সেজন্যে কাঁচের ঘর করা হয়, যেখানে সূর্যের তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ রূপে ওই কাঁচের ঘরে প্রবেশ করে এবং বৃহৎ তরঙ্গ রূপে বিকরিত হওয়ার সময় কাঁচে বাধা প্রাপ্ত হয়, এবং সেখানে কি হয়? ঘরের উষ্ণতাটাকে সে কিছুটা হলেও বৃদ্ধি বা বাড়িয়ে রাখে। তার ফলে সেই ঘরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে এবং এর ফলে সেখানে কিছু চাষবাস করা যায়। এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস। পৃথিবীতে এমন কিছু গ্যাস আছে যেমন সিএফসি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প প্রভৃতি। এই সমস্ত গ্যাস এবং উপাদানগুলো কি করছে? পৃথিবীর উপরে এই ধরনের একটি আবরণের সৃষ্টি করছে, যে আবরণের ফলে পৃথিবী থেকে তাপ সহজে বিকরিত হয়ে চলে যেতে পারছে না। যার ফলে কি হচ্ছে? আমাদের এইখানে উষ্ণতা বেশি হয়ে থাকছে। এই যে উষ্ণতা, ওই গ্যাসগুলোর জন্যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, যা শীত প্রধান দেশের গ্রিন হাউসের সঙ্গে সমতুল্য বা একইভাবে তুলনা করা যায়। সেই কারণে এই ঘটনাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের কিন্তু একটা সুন্দর দিক আছে, মানে আমি তোমাদের ফলাফলগুলি বললাম সবগুলোই নেগেটিভ। একটা যদি বলে যে গ্রিন হাউসের একটি পজিটিভ অর্থাৎ একটা ভালো দিক কি, সেটা কি? সেটা হলো গ্রিন হাউস গ্যাসগুলো থাকার জন্যে যে পরিমাণ সূর্যের কিরণ ভূপৃষ্ঠে পড়ছে তার সবটাই কিন্তু বিকরিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে না, কিছুটা হলেও সে ভূপৃষ্ঠে থেকে যাচ্ছে। যার ফলে সারা পৃথিবী রাত্রির বেলায় তাপ বিকিরণ করে ভোরের দিকেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে না, তাপের মধ্যে কিন্তু একটা সমতা রেখে দিচ্ছে।
এটা কিন্তু খেয়াল করবে। কেউ যদি হঠাৎ তোমাদের জিজ্ঞেস করে যে আচ্ছা গ্রিন হাউস কি সবই ক্ষতি করে, কিচ্ছু ভালো করে না, তোমাদের কিন্তু বলতে হবে না একটা জায়গায় ভালো করে। তার সেটা কি না, সেটা হলো সূর্য দিনের বেলায় যে পরিমাণ রশ্মি বা যে পরিমাণ তাপ আমাদের দেয় তা রাত্রিবেলায় বিকরিত হয়ে যায়। এবার সব তাপই যদি বিকরিত হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠের কিছুটা তাপও কিন্তু বিকরিত হয়ে চলে যাবে, যার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেত। সেটা না করে গ্রিন হাউস গ্যাস সবটা না বিকিরণ করে কিছুটা রাখছে, যার জন্য উষ্ণতার কি হচ্ছে, একটা ভারসাম্য রক্ষা হচ্ছে। তো এরপরে আমাদের প্রধান যে প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই পড়বে, সেটা হলো বিশ্ব উষ্ণায়নের ফলাফল। সেটা 3 নম্বরে যদি পড়ে অন্তত নিদেন পক্ষে চেষ্টা করবে 6টা থেকে 7টা পয়েন্ট দেওয়ার। এক্ষেত্রে তো আঁকা যাবে না বা আঁকার দরকারও নেই, কিন্তু তোমরা কিন্তু এই যে পয়েন্টগুলো আমি তোমাদের পড়ালাম, যে বরফের গলন হচ্ছে, আমরা বললাম কি সমুদ্র জলের উষ্ণতা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এল নিনোর একটা প্রভাব হচ্ছে, অধঃক্ষেপণের একটা পরিবর্তন হচ্ছে, কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটাতে হচ্ছে, জীব জগতের উপরে একটা প্রভাব বিস্তার করছে এই বিশ্ব উষ্ণায়ন। এই সমস্ত পয়েন্টগুলোই বা এল নিনোর প্রভাব, এই পয়েন্টগুলোই তোমরা কি করবে, দেবে। খুব বিস্তৃত দেওয়ার দরকার নেই, 3 থেকে 4টে করে সেন্টেন্স প্রত্যেক পয়েন্টে দিলেই হবে। সেটা সহজেই বোধগম্য হলেই স্বাভাবিকভাবেই আমরা পুরো নম্বরটা পাবো। তো যাক, এবার আগামী ক্লাসে আমরা কি করব, বায়ুমণ্ডলের পরবর্তী যে অংশ অর্থাৎ বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহ নিয়ে আলোচনা